জনাব আসিফ মোহাম্মদ সুজীব, আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। ধন্যবাদ। জনাব মাহফুজ আলম, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমি আমি জনাব মাহফুজ আলম, আপনাকে যেখান থেকে শুরু করতে চাই, কারণ আজকে আপনি অনুমতি দিলে আমরা বেশ কিছুক্ষণ আপনার সঙ্গে কথা বলতে চাই। যে জায়গা থেকে আসলে শুরু করতে চাই, সেই শুরুটা হচ্ছে এরকম যে আপনার রাজনৈতিক পরিবার, আপনার বাবা ইউনিয়ন পর্যায়ে বিএনপির নেতা, আপনার ভাই এনসিপির কেন্দ্রীয় নেতা, তিনি 10 দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আপনার পৈতৃক জেলা থেকে। হলফনামা অনুযায়ী তিনি নির্বাচন করার জন্য আর্থিক দিক দিয়ে যথেষ্ট সামর্থ্যবান। আপনাদের পরিবারে ব্যক্তি স্বাধীনতার মাত্রা বেশি চর্চিত হয়, যে 3 জনের রাজনৈতিক মতাদর্শ আমরা আলাদা দেখছি। প্রথম প্রশ্নটা একটু করে নেই যে আপনার ভাইয়ের ব্যাপারে বা আপনার ভাইয়ের দুর্নীতির ব্যাপারে কিছু প্রশ্ন কিছু মানুষজন তোলেন। আমি স্পষ্ট বলি, এনসিপি থেকে বেরিয়ে আসছেন একজন নেতা, ওনার নাম মুনতাসির সামথিং। উনি একদম স্পষ্ট বলছেন যে নোয়াখালীর রাজনীতিটা বা মানে লক্ষ্মীপুরের রাজনীতিটা, নোয়াখালী জোনেরই লক্ষ্মীপুরের বেশি করে রাজনীতিটা আপনার ভাই নিয়ন্ত্রণ করেন এবং আপনি সেটাতে সবচেয়ে বেশি, এটাকে আমি হস্তক্ষেপ করব নাকি আপনি কি মানে আপনি এটাকে প্রশ্রয় দেন, ওরকমও যদি বলি। আমি এই বিষয়ে কোনো কমেন্ট করতে চাই না, শুধুমাত্র একটা, যেটা ফ্যামিলির বিষয়ে বলছেন, ফ্যামিলি হচ্ছে যে মানে ব্যক্তি স্বাধীনতা, এটা সত্য, ব্যক্তি স্বাধীনতা অনেক বেশি চর্চা হয়। আমি যা চাইছি আমি আসলে তাই করতে পারছি গত 5-7 বছরে। আমাদের যে লোয়ার মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে আমার উচিত ছিল চাকরি করা, আমার ভাইয়ের উচিত ছিল চাকরি করা, কিন্তু ও করছে পলিটিক্স, ও ছাত্রদল করতো। যখন ক্যাম্পাসে ছাত্রদল করা লোক ছিল হাতে গোনা কয়েকটা ছেলে, তো ওই সময় সে ছাত্রদল করতে পালায় থাকতো, হল থেকে চলে গেছে। আবার আমি তখন ওই যে এই নাহিদ আসিফ বা যারা আছে তাদের সাথে মিলে ইন্টেলেকচুয়াল কালচারাল কাজ বাজ করছি, চাকরি বাকরি খুঁজি নাই, মাস্টার্স 3বার গ্যাপ দিছি। সো আমরা অনেক বেশি ব্যক্তি স্বাধীন, অবশ্যই ব্যক্তি স্বাধীন। আমার বাবা কোনোদিন বলে নাই তোরা কি করতেছিস, বরং তারা উনি হি টুক ইট ইজিলি, যে ওরা ওদের হয়তো পছন্দ যে ওরা এইভাবে করতে চায়, সো ওরা হয়তো এই লড়াইটা করতে চায়, এবং হি ওয়াজ সাপোর্টিভ। শেষ আমরাও আমার বাবার ব্যাপারে সাপোর্টিভ, এই যে উনি 25 বছর ধরে বিএনপি করেন, এবং উনি 25 বছর ধরে বিএনপি যখন রাজনীতি করেন, ওনার ব্যবসা ধ্বংস হয়েছে। আমাদের ফ্যামিলিটা যথেষ্ট পরিমাণ সাফারিংস এর ভিতর দিয়ে গেছে। 22শে জুলাইয়ে স্পষ্ট ভাবে, 22শে জুলাইয়ে গত 24শে জুলাইয়ে তাকে 12 জন ডিবিএন এসে তুলে নিয়ে গেছে। পরে এলাকার যেটা হয়, এলাকার রাজনীতির কারণে এটা ছেড়ে দিছে ওনাকে। রাত্রে উনি অসুস্থ হয়ে পড়ছেন, এই জন্য ছেড়ে দিছে তারা 22শে জুলাই 24। সো আমাদের ফ্যামিলি পুরাটাই তার জার্নি। এখন আমি বলতে পারি না আমার বাবাকে যে আপনি 22-25 বছর বিএনপি রাজনীতি করছেন, আমরা যেহেতু এনসিপি করি বা আমরা যেহেতু এনসিপি বা জুলাইয়ের পক্ষে রাজনীতি করি, আপনি এটা ছেড়ে দেন। আমরা এটা বলার অধিকার আমি রাখি না, কারণ আমার বাবা কখনো হস্তক্ষেপ করে না যে তোমরা এই রাজনীতি করতে পারবে না, তুমি মাস্টার্সটা দ্রুত শেষ কইরা তুমি বিদেশ যাও, একাডেমিক পিএইচডি করো, গবেষণা করো, ভালো চাকরি নাও। উনি আমাদেরকে যে লিবার্টিটা দিয়েছেন যে ঠিক আছে তোমরা তো দেশের জন্য কাজ করতেছো, তোমার দেশের জন্য তুমি কাজ করো। আমি মনে করি আমার বাবার রাইট, আপনারা তো স্বাধীনভাবে আপনি একরকম, আমরা যেটা সেই সময় সেটাকে বলতাম যে একরকমের স্টাডি সার্কেল বা গ্রুপ স্টাডি করে অনেক মানুষকে আপনি বুঝাইতে চেষ্টা করলেন, পারলেনও, আপনি আপনার মতো করে করতেছেন। আপনার ভাইও তো তাই, তার মতো করে রাজনীতি করতেছে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ভাই কিছু সম্পদের মালিক হয়েছে, আমাদের দর্শকরা যেটা বলছে, এটা নিয়ে কি আপনি কিছু বলবেন? উনার নির্বাচনী হলফনামায় বা উনি তো উনার পেশাটা কি, চাকরিটা, এটা নিয়ে যদি আপনি একটু বলেন যে উনি কোথেকে এটা পাইলেন। এটা ওই কারো কোন একজন ব্যক্তির নাম বলছেন, ওনার অভিযোগের ব্যাপারে কথা বলতে চাই না। আচ্ছা, ওনার অভিযোগ বাদ দেন, আমাদের দর্শকের কথা যারা বলতেছে বিষয়। হ্যাঁ, না না, সেটা হচ্ছে আমি একটা কথা বলি যে ওনার অভিযোগ এটার ভিতরে চলে আসবে। উনি হচ্ছে যে খুবই ঘনিষ্ঠ লোক ছিলেন, যেটা হয় যে ঘনিষ্ঠ লোকরা বিরোধিতা করে, কারণ তারা কিছু পায় না, কিছু পাইছে। এটা হচ্ছে এক ধরনের হতাশা, ক্ষোভ থেকে বলা। তো উনি আমাদের বাসায় অনেকবার আসছেন, কথা বলছেন, সম্পর্ক খুবই ভালো ছিল, জিনা জানার কথা বললেন। তো এই জন্য আমরা এই কথাগুলো বলতে চাই না। আজকে ক্ষোভ আছে, কালকে দেখবেন আবার গলায় মিলে গেছে। এরকমই হয় আর কি মানুষের, মানে মানে ইতিহাস, মানুষের ইতিহাস এটাই। বাট যেটা ফ্যাকচুয়াল যে কথাটা, সেটা হচ্ছে সে তো অস্ট্রেলিয়াতে গেছে 2023 সালে, যখন দেখা গেল যে 23 সালে না 22 সালে, হয়তো 22 সালে, হ্যাঁ,
24 সালের আগে। তো ও তো 1-1.5 বছরের কাছাকাছি সময় অস্ট্রেলিয়াতে ছিল। ওখানে অবশ্যই তাকে টাকা কামাইতে হয়েছে, চাকরি বাকরি করতে হয়েছে, যেটা হচ্ছে অড জবই বলেন, যেটাই হোক করতে হয়েছে, বা ভালো জব সেটা সে জানে। বাট সে টাকা কামাইছে, ওখানে টাকা পয়সা উপার্জন 2022 করছে, সালে গেছিলেন সে উনি, তাই দেশে না? আসছে। 2022 সালে। হ্যাঁ, 22 সালে গেছেন উনি। 24 সালের না না 23 সালে গেছেন, 23 সালের অক্টোবর বা সেপ্টেম্বরে গেছেন। 23 সালে অক্টোবর। 24 সালের নভেম্বরে, হ্যাঁ 24 সালের নভেম্বরে, নিয়ারলি 1 ইয়ার অর মোর উনি অস্ট্রেলিয়াতে ছিলেন। অস্ট্রেলিয়াতে যারা বেসিক স্যালারির খোঁজ রাখেন তারা জানেন যে ও আমি কত আপনাকে টাকা আমি কামাইতে আপনাকে পারে। আমি আপনার তো না আমি এগুলি- একটা জি, শেষ করেন, আমি আপনাকে একটা ধারণা দিতে পারি আর কি। আমি হ্যাঁ, সো ও হচ্ছে যে এটা তো হচ্ছে আপনার, ও হলফনামায় দেখাইছে হচ্ছে এখানে এসে আমাদের ফ্যামিলি বিজনেস আছে গত প্রায় 35 বছর ধরে। এটা আমার বাবার সারের ডিলারশিপ আছে, সিমেন্টের ডিলারশিপ আছে, রড সিমেন্ট থেকে শুরু করে তার অনেক ধরনের ব্যবসা। মুদি দোকান ছিল অনেক দিন ধরে, প্রায় 40 বছর ধরে মুদি দোকান বা ব্যবসা ছিল গ্রামে, হ্যাঁ, রামগঞ্জ শহরে। সো আমাদের ওই তাকে অস্ট্রেলিয়াতে পাঠাইতে যেই টাকা লাগছে, যেই টাকার কথা আজকে বলা হচ্ছে, সেই টাকা তো 5 ভাগের 1 ভাগ তো অস্ট্রেলিয়া পাঠাইতেই লাগছে, হুম, ঠিক না? হুম, যে 20-25 লাখ টাকা তো লাগে একটা একটা ছেলেকে পাঠাইতে, ও তার স্কলারশিপে যায়নি। হুম, সো ওই টাকা যেহেতু আমার বাবা খরচ করতে পারছেন 2023 সালে, হুম, তো ওই টাকাটা আমাদের ফ্যামিলিতে আছে, বিজনেসে। আপনি জানেন বিজনেস ফ্যামিলি, আমি জানি না বিজনেস ফ্যামিলিতে যারা আছে, সো ইট ইজ অ্যাবাউট দিস। আমি কোনোভাবে সাফাই গাচ্ছি না, বরং আমার কথা হচ্ছে তার ব্যাপারে যেটা বলা হচ্ছে, সে বিজনেস করছে আইসা এখানে, মানে এই যে কি বলে, গত বছর যখন ঢাকায় আসলো, এবং সে বিজনেস 2-3টা বিজনেস তার আছে, আমার ফ্যামিলির বিজনেসও এখনো আছে। হুম। আমার ফ্যামিলি বিজনেসের ভলিউমও তাই, সে যে টাকা দেখাইছে ওইটার অর্ধেকের কাছাকাছি হবে অন্তত। তো সুতরাং এই টাকা খুবই মানে ইউজুয়াল আমাদের জন্য। হুম। হ্যাঁ, অবশ্যই আমাদের ফ্যামিলির অনেক সংকট আছে, অনেক সংকটের ভিতরে বিএনপি যেহেতু করতেন, উনি উনি অনেক সংকটের ভিতরে পড়ছেন। ব্যবসা করতে পারেন না, রামগঞ্জ শহরে উনি উঠতে পারেন নাই। রামগঞ্জ শহরে বিজনেস করতে তাকে বাধা দেওয়া হয়েছে বারবার আওয়ামী লীগ কর্তৃক। উনি একবার গ্রামে বিজনেসটাকে নিয়ে আসতে হয়েছে। সো দ্য হিস্টোরি অফ মাই ফ্যামিলি, আমার ফ্যামিলি বিজনেসেই ছিল। এখন এটা অভিযোগ করাটা স্বাভাবিক। আমি মনে করি যে প্রত্যেকের অভিযোগ করা, প্রশ্ন করা রাজনীতিবিদদের অধিকার আছে, আমাকেও করতে পারেন, সবাইকে করতে পারেন। কিন্তু অভিযোগটা যদি একটু আগে যে তদন্ত সাপেক্ষ হয়ে যদি সত্য প্রমাণিত হয়, আমি মনে করি সেটা দেখা যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে না, আপনি এটার জন্য মেলাইন করার যদি এটা কথা বলেন, বরং আমি আপনাকে বলি খালেদ ভাই, ইউ নো জি। অ্যাবাউট দিস বেটার দেন মি, হুম, হুম, যে ট্যাক্স ফাইল দিয়ে তো কথা হচ্ছে, ট্যাক্স ফাইলে তো হলফনামায় রূপান্তরিত হয়েছে নির্বাচনী। হুম। ট্যাক্স ফাইল দিয়ে কি আপনি মানুষের সম্পদ যদি গণা না। শুরু করেন, তাহলে না, কিন্তু আমি এটা আপনাকে আসলে খুবই না, খুবই এটা আমার কাছেও এটা খুবই মানে মনে হয় যে এটা আসলে ঠিক উপায় না। কিন্তু আমি আপনাকে দুই একটা জিনিস বলি। অস্ট্রেলিয়ায় 2023 সালের অক্টোবরে পড়তে গিয়ে 2024 সালে যদি উনি ফিরে আসেন, তিনি অস্ট্রেলিয়া থেকে কোনো টাকা নিয়ে আসতে পারেন না আসলে। তো অস্ট্রেলিয়াতে তার টাকা খরচ বা টাকা আয় যেরকম হবে বা যেরকম কাজ করে, সেটার মধ্যে একদম একদম মিনিমাম হওয়ার কথা, মানে মিনিমাম মানে শূন্য। উনি শুধু নিজের খরচে হয়তো ইয়া করতে পারছেন, সুতরাং অস্ট্রেলিয়া থেকে তার টাকার কথা না। আপনি বাবার ব্যবসার কথা বলেছেন, পরিবারের ব্যবসার কথা বলেছেন, সেটি আসলে যাদের পরীক্ষা করতে হয় তারাও এটা পরীক্ষা করতে পারে। কিন্তু আমি একটা সরাসরি প্রশ্ন করতে চাই, যেন মাহফুজ আলম, আপনি একটু আমাদেরকে বলেন যে আপনি যেহেতু মন্ত্রী পদমর্যাদার একজন মানে দায়িত্বে ছিলেন, মানে উপদেষ্টা ছিলেন মন্ত্রী পদমর্যাদায়, সেই ক্ষেত্রে কি আপনি কোনো টেন্ডার পাওয়ায় দেওয়ার ব্যাপারে, কোনো ব্যবসা পাওয়ায় দেওয়ার ব্যাপারে, কোনো ইজি মানি পাওয়ায় দেওয়ার ব্যাপারে আপনার ভাইকে মানে সাহায্য করেছেন, সুপারিশ করেছেন? নো, আই নট আপনার এ অফিস সিঙ্গেল ব্যবহার করে কি টাইম উনি ব্রাদার, উনি টাকার মালিক হয়েছেন আপনার অফিস ব্যবহার not করে? a not জি। not a single time, brother. Whenever I got to know about anything coming to this end, যে এইরকম ঘটনা ঘটতে যাচ্ছে, কেউ তদবির বাণিজ্য করতে চাচ্ছে, কেউ চাকরি এটা সেটা যেটা বলছে, I stop that. Not a single time. আমি আমার পাবলিক অফিস, গভর্নমেন্ট, এটা আমানত আমি নষ্ট করি নাই। এবং এবং And কাউকে this was করতে my- অ্যালাও করেন নাই, কাউকে করতে অ্যালাও করেন নাই? নো ওয়ে, নো ওয়ে, আমি অ্যালাউ করি না। এবং অ্যালাউ করতে আমি এটা আমার নৈতিকতার জায়গা থেকে আমি আমার এই পজিশনটা ধরে রাখছি বলে আজকে আমি একা দাঁড়াই আছি। আমি একা দাঁড়াই থাকার সামর্থ্য এই জন্যই আছে, কারণ আই ডিড নো রং। আমি কোনো রং করি না, এবং রং ডুইং যারা করতে চায় বা করার চেষ্টা করছে, আমি এটা থামাইছি। যেটার ব্যাপারে একটা কথা আছে না, তার একটা জনের সাথে কথা হচ্ছে কিছু টেন্ডারের বিষয়ে, একবারে ওইটা জানার সাথে সাথে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এনি টাইম
যখনই আমার কাছে আসছে যে ঠিক আছে, আপনি জানেন সিট অফ পাওয়ারে আপনি বসলে আপনার চারপাশে অনেক মধু আসে বা মাছি আসে, অনেক লোক আসে কথা বলার জন্য, দেখা করার জন্য, এটা সেটা পাওয়াই দেওয়ার জন্য। বাট আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট যে যাতে কোনো রকম ভাবে হুম। এই এই জিনিসটা আমার বাসায় আমার ফ্যামিলিতে না ঢুকে। এই রাদার আই হ্যাভ ট্রাইড যে ঠিক আছে। একটা খুবই মানে জনপ্রিয় কথা যে সিসিটিভি টেন্ডার পাওয়া দেওয়ার ব্যাপারে আপনি একটা হেল্প করছেন, ওরকম কোনো কিছু আছে? নো ওয়ে, নো ওয়ে। নো ওকে, নো নো ওকে। নো নো, আই ক্যান নো ওয়ে। আপনি আমার পুরো মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিল তাদের থেকেও খোঁজ নিতে পারেন যে স্যার আপনাদের স্যার দায়িত্বে ছিল, হ্যাঁ, উনি কোনো কিছু করতে দিয়েছেন কিনা, আপনি খোঁজ নেন। ওকে। আপনি কি আপনার ভাইয়ের জন্য ভোট চাইবেন? উনি এনসিপি থেকে দাঁড়াইছেন। আমি শুভকামনা রাখতে পারি, বাট আমি তো অবশ্যই, আমার পলিটিক্যাল পজিশন তো আলাদা। হ্যাঁ। তার প্রতি আমার শুভকামনা আছে। আমি জানি যে সে কি কষ্টের ভিতর দিয়ে গেছে, সেও লড়াই করার চেষ্টা করছে, দীর্ঘ সময় ধরে রাজনীতি করছে। সো উইশ হিম গুড লাক। উম, একটা প্রশ্ন যে এখন আসে যে বিভিন্ন দাবি দেওয়ার আন্দোলন থামেনি, ওসমান হাদি হত্যার দাবিতে ইনকিলাব মঞ্চ অনেক সক্রিয়, সোশ্যাল মিডিয়ায় নানা গুজব গুঞ্জন, জাতীয় নির্বাচন নিয়ে আপনি কোনো শঙ্কা দেখেন? নাকি ওসমান হাদির প্রসঙ্গটা যখন আনা হলো তখন এই প্রশ্নটা একটু করতে ইচ্ছা করে যে যে যার মতো করে ওসমান হাদির মৃত্যুটাকে পুঁজি করে ক্যাশ করতে চাইতেছে কিনা? কারণ আমি কেন এটা বলতেছি, উসমান হাদি, কারণ ওসমান হাদি এই যে বিভিন্ন ধরনের মব যেগুলি তার মৃত্যুর পরে যেগুলি হয়েছে সেগুলি সরাসরি সে করতে মানা করছে। সে বলছে যে পারলে আরো 10টা প্রথম আলো কইরা দেখান, আমাদের এই জায়গাটার মধ্যে থেকে এটা করে দেখান। উনি এনসিপির নতুন নেতৃত্ব কেন আজকে গেঞ্জি ছাইরে দামি পাঞ্জাবি পড়তেছে সেগুলি নিয়েও প্রশ্ন তুলছেন। কোথা থেকে তার এই লজ্জার কথা বলছেন? উনি বিএনপির সমালোচনা করছেন, জামাতের সমালোচনা করছেন, সবার সমালোচনাই করছেন, সাংবাদিকদের সমালোচনা করছেন, আমাদের সমালোচনাও করছেন। কিন্তু কিছু পক্ষ এখন হঠাৎ করে তারা একটা সোল ডিস্ট্রিবিউটর হয়ে এইটাকে ক্যাশ করতে চাইতেছে কিনা, মানে এইটার জিনিসটা কি আসলে আপনি কিভাবে দেখেন? আমার মনে হয় যে যে কোনো রাজনৈতিক হত্যারই এক ধরনের আফটার ইফেক্ট আছে, এবং এটা তো অবশ্যই এক ধরনের রাজনীতি আছে, মেমোরির পলিটিক্স, অন্য কথাটা বললাম না। মেমোরির একটা স্মৃতির রাজনীতি তো আছে। এখন ওটা তারা করতে চেষ্টা করতেছেন, বিভিন্ন পক্ষ করার চেষ্টা করতেছে। আমি মনে করি যে এখানে ট্রু টু শহীদ ওসমান হাদি হওয়া গুরুত্বপূর্ণ। শহীদ ওসমান হাদি যেই ভিশন এবং যে অ্যাসপাইরেশনের জন্য ওনাকে ব্রুটালি কিল করা হয়েছে, মার্ডার করা হয়েছে, আমি মনে করি ওইখানে আমাদের সবার থাকা উচিত। এবং ওইটা কোনোভাবেই মব ভায়োলেন্স না, কোনোভাবেই হচ্ছে যে মানে প্রতিক্রিয়ার রাজনীতি না, বরং আমরা যেটা কথা বলি যে গঠনের রাজনীতি, গড়ে তোলার রাজনীতি। যেভাবে উনি ইনকিলাব কালচার সেন্টার গড়ে তুলছেন, লেখালেখির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে মানুষকে পলিটিক্যালি এডুকেট করার চেষ্টা করছেন, আমি মনে করি দিস ইজ দ্য ওয়ে। এবং ওই ওয়ে যারা পালন করবে, আমি মনে করি দে আর অল কমরেডস অফ শহীদ ওসমান হাদি। ওকে, আমরা 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 প্রায় শেষ পর্যন্ত চলেছি। আর কয়েকটা বিষয়, শুধু আমাদের একজন দর্শক বারবার এই প্রশ্ন করছেন যে বাংলা এডিশন নামে একটা নিউজ পোর্টালের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে যে তারা আপনি তাদের কাছে ঘুষ চাইছিলেন। এইটা নিয়ে কি আপনি কোনো কিছু বলবেন, যে আপনি কি এরকম কোনো কিছুর অনুমোদন পাওয়ার ব্যাপারে ঘুষ চান? না 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 না, নট এ সিঙ্গেল টাইম। বরং ইলিয়াস ভাইকে এটা দেওয়ার ব্যাপারে দুইজন ছাত্রনেতা, নাম বলবো না, দুইজন ছাত্রনেতা আমাকে বারবার চাপাচাপি করছেন। আমি বলছি আমি ইউজুয়ালি এখন অনলাইন দিব না, আমি চাই এটা পরবর্তীতে তো কমিটি হয়েছে, কমিটির মাধ্যমে যাওয়ার চেষ্টা করা হয়েছে। সো প্রশ্নটা ছিল অনলাইনে ওনার কাছে একজন টাকা চাইছে, ওই লোকটা কোনোভাবে আমার সাথে সম্পর্কিত না, বরং ওনার দাবি অনুযায়ী, আমি জানি না, আমার এটা চেক করার সুযোগ না, বারবার রিচ আউট করার চেষ্টা করছি যে উনি যাতে প্রমাণ দেন, তাহলে যাতে আমরা বিভাগীয় ব্যবস্থা নিতে পারি। মন্ত্রণালয় অথবা কর্মচারী ওনার কাছে টাকাটা চাইছেন, এবং এই টাকাটা কোনোভাবে 1 কোটি না, 1 লাখ টাকা ওনার কাছে চাইছে। এটা 1000 টাকা চাওয়াটাও আমি মনে করি যে অপরাধ। ফলে উনি যদি প্রমাণ উপস্থাপন করেন, আজও যদি উপস্থাপন করেন, যেটার সাথে আমার ব্যক্তিগত কোনো সংযোগ নাই, ওই অফিসার আমার সময় নিয়োগ পাওয়া না, ওই অফিসারের সাথে আমার কোনো যোগাযোগ নাই, আমার অফিসার মানে আমার যারা এপিএস পিও ছিল তাদের যোগাযোগ নাই, উনি যদি প্রমাণ উপস্থাপন করেন, আমি কালকেই তথ্য উপদেষ্টাকে, যিনি আছেন দায়িত্বে, ওনাকে পাঠিয়ে বিভাগীয় তদন্তের ব্যবস্থা করব। এটা হচ্ছে খুবই ক্লিয়ার। উনি একটা মিথ্যা কথা বারবার বলে এটাকে সলিড করার চেষ্টা করতেছেন, দ্যাট ইজ নট ট্রু।
আর অনলাইন পত্রিকা আমি আরো অন্তত কয়েক ডজন মানুষকে দিছি, আস্ক দেম। কিন্তু উনারে দিতে চান নাই, কিন্তু উনারে দিতে চান নাই। আমি ওনারে দিতে চাওয়া না, প্রথম দিকে যখন আমি দায়িত্বে আসছি, হ্যাঁ, আমি দায়িত্বে আসছি যখন, তখন আসলে এই জিনিসগুলো দেওয়া না দেওয়ার বিষয়ে আমি কনসার্ন ছিলাম, কারণ আমি তো জানি আমার বিরুদ্ধে সবসময় অভিযোগ তোলা হবে। আই এম দ্য নন্দ ঘোষ অফ দিস গভর্নমেন্ট। সো আমার তো সবসময় হচ্ছে যে সতর্ক থাকতে হয়। আমি দেখেন না কথা কম বলি, আমি কথা কম বলি, এবং আমি যতটুকু পারি, আমি তো চুপ আছি ফেসবুকে সেই জুন মাস থেকে, কথা বলি না। সো আমি তো ভয়ে থাকি যে আমার বিরুদ্ধে কি না কি হবে। সো রেদার আমি কিছু দেওয়ার আগে আমি সবার সাথে পরামর্শ করছি, তো তখন দেওয়া শুরু করে নেই অনলাইন। তখন প্রথম দিকে ইলিয়াস ভাইকে দিলাম, বাংলা আউটলুক পাইছে, ক্লাইমেট ওয়াচ পাইছে, আরো আমি অনেক নাম বলতে পারি। আস্ক দেম যে আমি 1 টাকা কারো কাছে চাইছি কিনা। আমি তো অনেকের নামও জানি না, যে আমাকে বলছে হ্যাঁ এই ভালো লোক, হ্যাঁ ওই ভালো লোক, ও অনেক দিন ধরে অনলাইন চালাচ্ছে, ও 10 বছর ধরে চালাচ্ছে, পরিশ্রম করছে, আমলিক তাকে দেয় না। 14 বছর আগে একটা আবেদন হয়েছে এক লোকের, হ্যাঁ ও নাকি আমরা দিলাম। আমি কারো কাছে টাকা চাই না। ইলিয়াস হোসেন যিনি হচ্ছে যে মানে মানুষের একটা পার্সোনাল কথা পর্যন্ত হচ্ছে যে একটা বড় 1 ঘন্টার ভিডিও করে ফেলেন যেটা নিয়ে, ওনার কাছে আমি টাকা চাইবো? আমার এত সাহস হয়ে গেছে না। খুবই ইন্টারেস্টিং ওনার আর্গুমেন্টটা। সো এটা আসলে কোনোভাবেই সত্য না, বরং উনি যদি দাবি করা অর্থে উনি যদি দাবি করেন যে কেউ চাইছে, যে অফিসিয়াল চাইছে, ওই অফিসিয়ালকে উনি ইন্ডিকেট করেন, ওটার বিবরণ দেন, বিবরণী প্রমাণ সহ দেন। আমি এখনো সুযোগ আছে আমার বলার, আমি সরকারের যারা উপদেষ্টা, যিনি উপদেষ্টা আছেন তাকে বলবো যে বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতে, যেটা আমরা বিটিভির যে কর্মকর্তারা দুর্নীতিগ্রস্ত ছিলেন তাদের ব্যাপারে বিভাগীয় তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। ওকে, সো মানে এইটার ব্যাপারে আপনি ক্লিয়ার, এটার ব্যাপারে আপনি পরিষ্কার। আচ্ছা, আমরা পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু এইটা, আমি একটা মনোলগ ধরনের অনুষ্ঠান করি, উচিত কথা নাম, তো সেটার মধ্যে আমি বলতে চাইছিলাম যে সরকার যে সংস্কার করতে সময় যে হাঁ ভোট চাইতেছে বা হাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতেছে, এটা সরকার করতে পারে। আমার অবস্থান হচ্ছে এই। আপনার কি মনে হয় জনাব মাহফুজ আলম, আপনি কি মনে করেন যে সরকারের পক্ষ থেকে কি, সরকার যেহেতু নির্বাচনকালীন সময়ের সরকার, তারা কি একটা গণভোটের ব্যাপারে একটা অবস্থান নিতে পারে, মানে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে? আমার মনে হয় দেয়ার প্রেসিডেন্ট নজির আছে যে এটা করা যায়। এখন এটা তো হচ্ছে এইটা একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট, ইট ইজ নট লাইক এনি আদার গভর্নমেন্ট। এটা ট্রানজিশনাল গভর্নমেন্ট, এটার মানে মানে রিজন মানে এটা মানে এটা যে মানে টিকে থাকার মানে যদি একটা রিজন থাকে, এই রিজনটা হচ্ছে যে এটা রিফর্ম ডেলিভারি করবে, যেটা সে করতে পারেনি দেখে তো গণভোটের মাধ্যমে আরেকটা নির্বাচিত সরকারের হাতে তুলে দিচ্ছে। তো আই থিঙ্ক দে ক্যান ডু ইট, বাট উইথ মানে আরো হয়তো কনসিডারেশনস গুলো নেওয়া উচিত ছিল, যে এত ম্যাস না করে যেটাকে আরো, আমি মনে করি যে আরো কনসিডারেশনস থাকা ভালো ছিল আর কি। কিন্তু এটা করা যাইতে পারে, আমি মনে করি এটা অবৈধ না, এটা অনুচিত না, এটাই তার কারণ। এটা নাহলে এই গভর্নমেন্ট থাকে না রিফর্ম ছাড়া এবং রিফর্মের ম্যান্ডেট ছাড়া। আচ্ছা, একটা প্রশ্ন করি যে আমরা কিন্তু অনেক সময় দেখছি যে আপনি যেসব বিষয়গুলি মানে মানুষের সামনে আনেন, সেই সব বিষয়গুলি নিয়েই আসলে আপনার যারা সহযোদ্ধা আছেন, সহকর্মী আছেন, যারা আপনাকে আপনার, আমি অনুযায়ী বলবো যে যারা আপনার ছোট ভাইরা আছেন, তারা আপনাকে আসলে একটু ফলো করেন। তো এখন আপনার ছোট ভাইদের মধ্যে একটা বড় অংশ, আপনি জামাতে যাবেন না, নারী নেত্রীদের মধ্যে থেকে যারা পরিচিত মুখ, তাদের মধ্যে অনেকে জামাতের সঙ্গে গেলে নির্বাচনই করবেন না বা স্বতন্ত্র নির্বাচন করবেন, এরকম অবস্থার পরেও এনসিপি মানে জনাব নাহিদ ইসলাম মনে করলেন যে তিনি আসলে জামাতের সাথে যাবেন। এখন তারা যে জনাব নাহিদ ইসলাম, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, জনাব হাসনাত আবদুল্লাহ, জনাব সার্জিস আলম, তারা যে বক্তব্যগুলি দিচ্ছেন, সেই বক্তব্যগুলির আগের বয়ান থেকে যে একটা মধ্যপন্থা রাজনৈতিক দল থেকে, তো তাদের ডেফিনেটলি একটু আলাদা বয়ান তৈরি করতে হচ্ছে। সেই বয়ানগুলিকে আপনি কীভাবে দেখেন, নাকি নতুন কোনো বয়ানই আপনি দেখেন না, মানে সেটা আসলে কি? যেমন এনসিপি প্রথমেই বলতেছে যে জামায়াতের সঙ্গে তার হচ্ছে আদর্শিক জোট। এখন আদর্শিক জোটটা কি, এটা আমি, আদর্শিক জোট না সেটা কি আসলে আমি এটা বুঝি না। মানে জোট আদর্শ ছাড়া কেমনে হয়? এটা তো আদর্শ থাকতেই হবে, তাই না? এটা তো আপনার কাছে কি মনে হয় যে তাদের এখন পলিটিক্যাল উপস্থাপনাটা কি, জনগণের কাছে তাদের ভোট চাইবার জায়গাটা কি? আমি দেখলাম হাসনাত আবদুল্লাহ ইজ ভেরি স্মার্ট। তিনি বিএনপি, তার যে প্রধান প্রতিদ্বন্দ্বী, তার বিরুদ্ধে আদালতে গিয়ে জিতে রাইটলি তিনি তাকে বসিয়ে দিতে পেরেছেন।
কিন্তু অন্য জায়গায় যে আপনি এনসিপির হয়ে যাবেন, আপনার বলাটা কি আসলে, মানে আপনি বলতেছেন কি, কেন এনসিপির মানুষ ভোট দিবে? এটা তো এনসিপি লিডাররা বলতে না পারে, আই এম আপনার নট পর্যবেক্ষণ কি, মানে মানে ওদের ইন এ জায়গাটা কি পজিশন। আসলে, মানে জায়গাটা কি, খালি আমি জুলাইতে যুদ্ধ করছি সেটা? না, জুলাইতে যুদ্ধ করা এটা ছোটখাটো জিনিস না, এটা অবশ্যই একটা ব্রেভারি না না, কাজ, এটা খালি অনেক জুলাইতে বড় যুদ্ধ কাজ। তারপর করছি সেইটাই কি না? জুলাইতে যুদ্ধ তো আরো অনেকে করছেন যারা আবার উনাদের বিপক্ষে কাজ করতেছেন, আমি জায়গাটাতে বলতেছি। ধরেন এখন একটা না, এনপিএ এটা হয়েছে, এটা এনপিএ তো আপনি জুলাই যোদ্ধা হয়তো আমরা কিন্তু জুলাইতে আসলে এটা সামনের তো সারি ভালো। পিছনের সারি এমনি দেখি নাই। জুলাই একটা বিরাট আপরাইজিং, এটা সামনের সারি পিছনের সারি এটা বলা খুব মুশকিল। হ্যাঁ, কয়েকজন মুখ না, ছিল ঠিক তো আছে, বটেই। এই ইতিহাস তো কাউকে সামনে আনে কাউকে পিছনে রাখে, এটা ইতিহাসের নিয়ম। ইতিহাস একটা মানে নিয়তির নাম। সো এটা সব সময় ঘটে আসছে। So, কেউ তো সামনে চলে আসলো। এখন তারা যদি তাদের কজের প্রতি যদি ট্রু থাকে এবং তারা যেটা বলতেছে সেটার প্রতি যদি তারা সঠিক থাকে, তারা যদি এটাকে ধারণ করে, আমি মনে করি মানুষ তাদেরকে ভোট দিতে পারে। আর যদি তাদেরকে মানুষ মনে করে, যেটা আমি পাচ্ছি মাঠে যাদের সাথে কথা বলতে, যেহেতু নিউ প্ল্যাটফর্ম করব, অনেকের সাথে কথা বলার সুযোগ হচ্ছে আমার, মানুষের মধ্যে এক ধরনের হতাশা, বেশি করে হতাশা, অনাস্থা চেয়ে হতাশা, যে ওরা কেন এদিকে গেল। এরকম না যে ওরা গেছে ওদেরকে আমরা ঘৃণা করি, বরং ইমোশনালি যে আমরা তো ওদের প্রতি ইমোশনালি ইনভেস্টেড ছিলাম, ওদেরকে ভালোবাসতাম, স্নেহ করতাম, তো ওরা কেন এই ভুলটা করলো। সেই মানুষের মধ্যে এই হতাশা বা ক্ষোভটা আছে। এখন ওইটাকে কিভাবে ওরা অ্যাড্রেস করবে এবং ওই মাধ্যমে তারা কিভাবে নিজেদেরকে উপস্থাপন করবে, সেটা মনে করি তাদের স্ট্রাগল। এবং এটা মনে করি একটা জটিল প্রক্রিয়া তারা ঢুকে পড়লো, যেটা জামাতের ব্যাপারে প্রথম থেকে বললাম। ওকে, হ্যাঁ, জামাতের ব্যাপারে আপনি এনসিপিতে গেলেন না, বা এনপিএ তো আপনি গেলেন না, যেটা মানে মানে নতুন রাজনৈতিক নেটওয়ার্কস ফর পিপলস অ্যাকশন যেটা হলো, যেখানে আপনার সাবেক সহকর্মীরা বা একসাথে যোদ্ধারা ছিলেন। কিন্তু আপনি আশা করতেছেন নতুন আরেকটা করবেন, মানে মানে আপনি আপনি কি মনে হয় কেন মানুষ আপনার কথা শুনতে আসবে, যে আপনি এনসিপিতেও নাই, এনপিএতেও নাই? স্পষ্ট আপনি যখন রাজনৈতিক প্ল্যাটফর্ম করছেন তখন আপনার সহকর্মীরা আপনাকে ফেলে বা আপনাকে ছাড়া আরেকটা প্ল্যাটফর্ম করতেছেন। আমি মনে করি যে এটা তো অবশ্যই আমার সাথে কেন আসবে, এখন যেই মানে গঠনটা হয়ে গেছে, যে মানে স্ট্রাকচার দাঁড়াচ্ছে, সেই স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে আসলে এনসিপি একটা সেন্টার রাইট টু রাইটিস্ট একটা পজিশনে নিজেদেরকে নিয়ে গেছে। এনপিএ মোর সেন্টার টু লেফটিস্ট একটা অর্গানাইজেশন, অথবা মানে এক্স লেফটিস্টদের অর্গানাইজেশন। আর যেটা আপ বাংলাদেশ আছে, এটা হচ্ছে এক শিবির, বা যারা হচ্ছে যে এরাও যারা রাইট টু রাইটিস্ট, এই যে মানে ওই ফরমেশনের লোক। সো এখন সেন্ট্রিস্ট যে পজিশনের কথা আমরা বারবার বলে আসছি, আমরা নিউ পলিটিক্যাল সেটেলমেন্টের কথা বলে আসছি, আমরা বারবার বলছি শাপলা শাহবাগ, বা এই যে পুরাতন যে সেকুলারিজম ভার্সেস ইসলাম, মুসলিম আইডেন্টিটি ভার্সেস বেঙ্গলি আইডেন্টিটি, এই যে তর্কগুলা, হিস্টোরিক্যাল তর্ক অথবা ইকোনমিক তর্ক, যে আমাদের ইকোনমিক পলিসি কেমন হবে, সেক্ষেত্রে এনপিএ ভালো কথা বলার চেষ্টা করছে, সোশ্যাল ডেমোক্রেসির কথা বলতেছে, কিন্তু তারা এখনো ইকোনমিক পলিসির ক্ষেত্রে স্পষ্ট কোনো কিছু বলতে পারেনি। সো আমি মনে করি যে এখানে অনেক ধরনের, যে এই যে প্রত্যেকটা রাজনৈতিক ফরমেশনের যে সংকটগুলো আছে, যেই মানে তারা যে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে পারতেছে না, এই জায়গাগুলোকে অ্যাড্রেস করার সুযোগ এখনো জুলাইয়ের পক্ষের কারো না কারো আছে, সেই জায়গাটা আমরা নিতে চাচ্ছি। এবং যে জায়গাটাতে আসলে সেন্টার রাইট টু লেফট সবাই আসার সুযোগ পাবে, বাট এগেইন এই জায়গাটা কিভাবে মোর, আমরা যেই কথা বলছি মোর ইনক্লুসিভ, যে ইনক্লুসিভিটিটা অন্য জায়গায় নাই, এখন সব জায়গায় এক্সক্লুসিভ হয়ে উঠতেছে, মোর ইনক্লুসিভ হওয়া যায়, মোর ডেমোক্রেটিক হওয়া যায়, আমরা যেটা বারবার বলছি পুরাতন বন্দোবস্তের বাইরে আসার ব্যাপারে, পুরাতন রাজনৈতিক দলগুলোকে চ্যালেঞ্জ করার বিষয়ে, এবং এট দ্য সেম টাইম একটা ভালো রাজনৈতিক বিকল্প তৈরি করার ব্যাপারে আমি মনে করি এখানে কাজ করার সুযোগ আছে, এখনো শেষ হয়ে যায় না। 71-এর পরে অনেক দল হয়েছে যারা একই সাথে মুক্তিযুদ্ধ করছে, কাঁধে কাঁধ মিলিয়ে তারা এই রাজনৈতিক বিরোধিতা করছে। বাট আমি মনে করি জুলাইয়ের ক্ষেত্রে এটা একটা সত্য জিনিস, যে জুলাইয়ের পক্ষে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, হবে, এবং সবগুলো প্ল্যাটফর্মই জুলাইয়ের ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে এক থাকবে, এবং আরো যে রাজনৈতিক কোশ্চেন গুলো আছে। ফলে এটা হচ্ছে যে আপনি কোন মানে কোন ব্লকে আছেন, এই প্রশ্নটা প্রত্যেকে একটা ব্লক বেছে নিচ্ছে। কিন্তু আমি পার্সোনালি, আমি আজকে সোয়াসে আমার একটা বক্তব্য আমি দিছি, ওইটা আজকে ইউটিউব পাইলাম, ইউটিউবে তারা আপ করছে। সো আমি ওখানেও বলার চেষ্টা করছি যে অভ্যুত্থান তো আসলে হচ্ছে যে এই বাইনারির ঊর্ধ্বে উঠে একটা করার চেষ্টা করা হয়েছে, আগের যে তর্কগুলো আছে এগুলোকে মীমাংসা করার চেষ্টা করা হয়েছে, এটা আমি প্রথম আলোতে বলছি। ফলে আমি যেই মানে যে ভীষণটা
হোল্ড করি বা আমি যে চিন্তাটা জারি করার চেষ্টা করছি বাংলাদেশ সোসাইটিতে, হয়তো আমি অনেক ক্ষেত্রে স্লিপ মানে কি বলা যায় মানে ভুল কিছু কথা বলছি, সেই জন্য আমি নিজেও অনেক ক্ষেত্রে মানুষের কাছে অ্যাকনলেজ করছি যে এটা ভুল ছিল। বাট এই ইভলিউশনের পর্যায়ে আমি যে কথাগুলো বলছি ওগুলোকে ওন করে একটা কিছু করা ছাড়া আহ এটা আমার জন্য আমি মনে করি যে এটা একটা দীর্ঘ মেয়াদী স্ট্রাগল আমি বেছে নিছি। এবং এটা যদি মানুষকে আশ্বস্ত করি, মানুষ যদি আস্থা পায়, মানুষ যদি মনে করতে পারে যে দেয়ার ইজ স্টিল opportunity to bring together a new platform or new political reality, তাহলে আমি কেন নয়, আমি কেন করব না, আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে, একটা প্রশ্ন তো এখন প্রায়ই আসে যে যে আকাঙ্ক্ষা নিয়ে আপনারা শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান করলেন, সেই আকাঙ্ক্ষা তিনি পূরণ করতে পেরেছেন কিনা, নাকি অনেকেই যে বলেন যে আপনারা একটা অন্তর্বর্তী সরকার না করে আপনারা যদি একটা বিপ্লবী সরকার তখন করতেন, সংবিধান বা বর্তমান রাষ্ট্রপতি এই সিস্টেমটার মধ্যে না থেকে এটা নতুন করে যদি এটা করতেন তাহলে এটা একটা বেটার ওয়ার্ক করতো, বেটার ফাংশন করতো। হাইন্ডসাইট আপনার কি মনে হয় যে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এনে এখানে বসিয়ে এটা ঠিক করলেন, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব একটা বিপ্লবী সরকার করা যেত? এটা তো ঠিক যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অনেক আগে থেকেই আলোচনাটা চলছিল বা ডক্টর মোহাম্মদ ইউনূস এটা জানতেন অন্তত 3-4 দিন 5 দিন আগে থেকে। বিপ্লবী সরকার বা জাতীয় সরকার এইসব আলোচনাগুলো টেবিলে ছিল 3 তারিখ থেকেই। হ্যাঁ, 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। এর আগে জানি না কি বিষয় কি ছিল, বাট 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত যেই আলোচনাটা ছিল সবগুলো সার্কেলের মধ্যে, যারা অভ্যুত্থানে অংশীদার ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে, এমন একটু ওখানে স্পষ্ট ছিল যে বিপ্লবী জাতীয় সরকার সব সম্ভাবনাই টেবিলে ছিল। কিন্তু বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন, এখন যিনি চেয়ারম্যান হয়েছেন জনাব তারেক রহমান, ওনার সাথে যখন আমরা কথা বলছি 5ই আগস্টের সন্ধ্যায়, উনি যেহেতু জাতীয় সরকারের বিষয়ে উনি একমত হন নাই, ও বিএনপি একটা বড় স্টেক হোল্ডার, বিএনপি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় বৃহৎ দল এখন, এবং তারা রাজনীতিতে ওই লেজিটিমেসিটা আছে তাদের, ফলে তাদের তো সাপোর্ট ছাড়া আমরা করতে পারি না, ফলে জাতীয় সরকারটা হয় না। এটা তো অনেকবার ব্যাখ্যা দেওয়া হয়েছে। বিপ্লবী সরকার, জাতীয় সরকার যেটাই বলেন, সেক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক দলগুলো একটা কনসেনসাস দরকার ছিল, সেই কনসেনসাসটা আমরা পাই নাই, ফলে ওইটা করা সম্ভব হয় না। এবং বিপ্লবী সরকার করার পরে কি হইতো, এটার ফ্রেমওয়ার্ক, টাইমলাইন কতদিন হইতো, কতদিন এটা থাকবে, কিভাবে কার্যক্রম করবে, সবকিছু একটা একটা পরিকল্পনার অংশ ছিল। কিন্তু আপনি মনে থাকবে আপনার যে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট সময়টা ছিল বাংলাদেশে একটা সর্ট অফ সিভিল ওয়ার লাইক সিচুয়েশন, যে কেউ জানে না কোথা থেকে আঘাত হচ্ছে, কেউ জানে না কি হচ্ছে দেশে, হ্যাঁ, কোনো প্রশাসন নাই। ফলে ওই সময়টায় বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে এবং স্থিতিশীলতার জন্য অনেক ডিসিশন আমরা রাজনৈতিক দলগুলোকে টেবিলে এনে নেওয়ার চেষ্টা করছি, দিন রাত চেষ্টা করছি ওনাদেরকে কনভিন্স করার জন্য, অনেক ক্ষেত্রে উপদেষ্টা পরিষদের নাম থেকে শুরু করে সবকিছুতে। সো এভরিথিং ওয়াজ কনসাল্টেড উইথ পলিটিক্যাল পার্টিস, স্পেশালি দিস টু, বিএনপি অ্যান্ড জামাত, এবং ওই অনুযায়ী আমরা কাজ করছি। এরকম না যে স্টুডেন্টরা কিছু করে ফেলছে, দ্যাট ইজ সো রং ইন মেনি লেভেলস। এটা প্রশ্ন না, এটা হচ্ছে যে শেষ কথা যদি আমি এরকম করে বলি, আপনার কাছে কি মনে হয় নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা, এবং কার বা কোন জোটের জিতে আসার সম্ভাবনা বেশি? আপনি যদি বলতে চান তাহলে আপনি বলতে পারেন আর কি। জনাব মাহফুজ আলম, কার সরকার গঠন করার সম্ভাবনা আপনি বেশি দেখতেছেন? আমি তো রাজনীতিতে নিজেই এখন আছি, আমার মতো করে ভাবার চেষ্টা করতেছি। তো আমি আসলে প্রত্যাশা করি যারা বাংলাদেশের আমরা যেই জুলাই যেই সম্ভাবনা দেখছি যেটার পক্ষে থাকবে তারা জিতে আসুক। আমার স্পেসিফিক কোনো পক্ষপাত নাই, বরং আমি চাই যে বাংলাদেশের পক্ষে আসুক যারাই আসুক। এবং আসলে শুধু হবে না, যদি আমরা একবার এসেছি এবং আমরা মানে ক্ষমতায় ছিলাম, তো ক্ষমতায় আরোহণ করাটা খুবই সহজ, তো ক্ষমতায় থাকা এবং থেকে মানুষকে যা যা আমরা আজকে অনেক ভালো ভালো প্রমিস শুনতেছি, এই প্রমিস গুলো ডেলিভারি করাটা কঠিন। আমরা মনে করি এই কঠিনের যাত্রাটায় তারা যাচ্ছেন, তারা এটাকে সহজ মনে করলে হবে না, কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে যাচ্ছেন, এত বছর পরে ইলেকশন হচ্ছে। সো তারা যেন জুলাই যারা শহীদ তাদেরকে মনে রাখেন এবং তাদের প্রমিস গুলো ডেলিভারি করার ক্ষেত্রে প্র্যাকটিক্যালি তারা ভূমিকা রাখেন, এতটুকুই থাকবে।
শুভকামনা। সংবিধানের অধীনে বা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেওয়ার বিষয়টা আসলে কে আপনাদেরকে বাধ্য করলো, ডক্টর মোহাম্মদ ইউনূস? কারণ আমরাও শুনেছি যে আপনারা জাতীয় সরকার করতে চেয়েছিলেন, কিন্তু জাতীয় সরকার যখন হলো না, মানে 7 তারিখের বা 8 তারিখের মিটিং যখন হলো না, আপনারা যখন সন্ধ্যায় শপথ নিতে গেলেন, সেই শপথটা যে আওয়ামী লীগ নিযুক্ত অর্থাৎ শেখ হাসিনার নির্বাচিত বা নিযুক্ত রাষ্ট্রপতির কাছ থেকে করতে হবে বা সংবিধান মেনে করতে হবে, এইটাতে আপনারা কিভাবে মানে একমত হলেন বা বাধ্য হলেন? আমি যদি প্রথমত ওই সময়কার যে বাস্তবতা, 5ই আগস্ট আমরা প্রথমত যে 5ই আগস্ট আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে গেলেন, অথচ একটা মানে সফল গণঅভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম যে রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানের নেতৃত্বের সাথে বসবেন এবং রাজনৈতিক সিদ্ধান্তটা রাজনৈতিক জায়গা থেকেই হবে। রাজনৈতিক সিদ্ধান্তটা বাংলাদেশে বারবার বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি, সামরিক হস্তক্ষেপ সেখানে হয়েছে, সর্বশেষে 1/11 সময় দেখেছি, এবং কোনো অভিজ্ঞতাই কিন্তু ভালো না বাংলাদেশের ইতিহাসের জন্য, যে কোনো সামরিক হস্তক্ষেপই আসলে শেষ পর্যন্ত দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে নাই। জনাব মাহফুজ আলম, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক লম্বা সময় ধরে আপনার সঙ্গে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাইলাম। আপনার নতুন রাজনৈতিক যে প্ল্যাটফর্ম আপনি করতেছেন বা করবেন, আপনি রাজনীতিতে থাকবেন, সেই জন্য আমাদের শুভকামনা আপনি জানবেন। আমাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, শুভেচ্ছা আপনার জন্য। জি।